চলুন একদম সরাসরি আজকের বিষয়ে ঢুকে পড়ি। জাস্ট 1 মিনিটের মধ্যে আমি আপনাদের এমন একটা ডিজিটাল পলিটিক্যাল ফেনোমেনন সম্পর্কে জানাবো যা পুরো ভারতের রাজনৈতিক দৃশ্যপট রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। নামটা শুনলে হয়তো চমকে যাবেন। কাকরোচ জনতা পার্টি বা সিজেপি। জেনজি বা তরুণদের তৈরি এই গ্রুপের কোনো ফান্ডিং নেই, কোনো কর্পোরেট পিয়ার নেই, এমনকি কোনো পার্টি অফিসও নেই। তারপরও মাত্র কয়েকদিনের ভেতর তারা 1.5 কোটির বেশি ফলোয়ার আর লাখ লাখ মেম্বার জোগাড় করে ভারতের বর্তমান সিস্টেমকে বিশাল এক ধাক্কা দিয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা সোজা আঙুল তুলেছে বেকারত্ব, মিডিয়া সেন্সরশিপ আর প্রশ্ন ফাঁসের মতো সিরিয়াস ইস্যুগুলোর দিকে। তো এই পুরো ব্যাপারটা আসলে শুরু হলো কিভাবে? চলুন পুরো ঘটনাটা একেবারে শুরু থেকে ডিকোড করি। পার্থক্যটা আসলে কতটা বিশাল সেটা একবার এই ডেটা থেকে দেখুন। একদিকে রয়েছে বিশ্বের অন্যতম বড় রাজনৈতিক দল ভারতের ক্ষমতাশীল বিজেপি, যাদের পেছনে রয়েছে কোটি কোটি টাকার বিশাল পিআর ক্যাম্পেইন, অথচ ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার সংখ্যা এখনও 90 লাখের নিচে। আর অন্যদিকে সম্পূর্ণ জিরো বাজেটের তরুণদের তৈরি এই কাকরোচ জনতা পার্টি মাত্র 5 দিনে 1.5 কোটি ফলোয়ারের মাইল ফলক পার করে ফেলেছে। মানে অবিশ্বাস্য একটা ব্যাপার, তাই না? এটা কিন্তু কোনো সাধারণ সোশ্যাল মিডিয়া ট্রেন্ড নয়, এটা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে কোটি টাকার প্রাতিষ্ঠানিক প্রচারণার চেয়ে সাধারণ তরুণদের পুঞ্জীভূত ক্ষোভ কতটা দ্রুত একটা শক্তিশালী ডিজিটাল স্রোত তৈরি করতে পারে। কিন্তু এখন সবার মনেই নিশ্চয়ই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এত নাম থাকতে হঠাৎ ককরোচ বা তেলাপোকা কেন? এর পেছনের ঘটনাটা আসলেই বেশ অবাক করার মতো। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বেকার যুবকদের তেলাপোকা এবং পরজীবীর সাথে তুলনা করে একটা মন্তব্য করে বসেন। একটু ভেবে দেখুন, যেখানে রাষ্ট্রের কাছে তরুণদের কর্মসংস্থান দেওয়া, সেখানে উল্টো তাদেরকেই এমন অবমাননাকর কথা শুনতে হচ্ছে। এই চরম অপমানটাই ভারতের জেনজিকে খুব গভীরভাবে আঘাত করে, আর ঠিক এই বিন্দু থেকেই ক্ষোভের আগুনটা জ্বলে ওঠে, যা পরবর্তীতে একটা সংঘবদ্ধ ডিজিটাল রূপ ধারণ করে। আর ঠিক এই অপমানের জবাব দিতেই এগিয়ে আসেন বোস্টন প্রবাসী ভারতীয় তরুণ অভিজিৎ দীপক। তিনি মূলত এই সিজেপি প্রতিষ্ঠা করেন। এখানে সবচেয়ে দারুণ বিষয়টা কি জানেন? যেই তেলাপোকা শব্দটা দিয়ে তাদের অপমান করা হয়েছিল, সেটাকেই তারা ঘুরে দাঁড়ানোর হাতিয়ার বানিয়ে ফেলেছে। তারা নিজেদের পরিচয় দিচ্ছে অলস ও বেকারদের কণ্ঠস্বর হিসেবে। দীপক মনে করেন ভারতের মূলধারার রাজনৈতিক আলোচনা থেকে যুব সমাজ আজ পুরোপুরি গায়েব হয়ে গেছে। মিডিয়া যখন শুধু কথিত সফলতার গল্প শোনাতে ব্যস্ত, তরুণরা তখন বুঝতে পারছে যে তাদের আসল সমস্যাগুলো নিয়ে কথা বলার আসলে কেউ নেই। তাই এই অপমানজনক নামটাকেই তারা একটা সম্মানের ব্যাজ হিসেবে নিয়ে পলিটিক্যাল ডিসকোর্সে নিজেদের জায়গাটা জোর করে আদায় করে নিচ্ছে। তবে সিজেপি কিন্তু শুধু এই নাম নিয়ে ব্যঙ্গ করেই থেমে নেই। তারা অত্যন্ত স্পেসিফিক কিছু বিষয়ে সরকারের কড়া সমালোচনা করছে, যেমন ধরুন গণমাধ্যমের স্বাধীনতা হরণের মতো সিরিয়াস ইস্যু। পাশাপাশি সংসদ ও মন্ত্রিসভায় নারীদের আসন নিশ্চিত না করার বিষয়টাও তাদের কন্টেন্টে বারবার উঠে আসছে। তবে সবচেয়ে বড় যে ইস্যুটা নিয়ে তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছে তা হলো সম্প্রতি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল হওয়া নিট বা মেডিকেল ভর্তি পরীক্ষা। বোঝাই যাচ্ছে এই তরুণরা একদম মোক্ষম জায়গাগুলোতে অত্যন্ত যৌক্তিক এবং ধারালো আঘাত হানছে। আচ্ছা, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে কেন এত তীব্র ক্ষোভ তৈরি হলো সেটা বুঝতে হলে জাস্ট এই বিশাল সংখ্যাটার দিকে একবার তাকাতে হবে। 23 লাখ। হ্যাঁ, 23 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ স্রেফ একটা প্রশ্ন ফাঁসের কারণে রাতারাতি অন্ধকারে মুখে পড়ে যায়। এই সংখ্যাটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান না, এটা 23 লাখ তরুণের স্বপ্নভঙ্গ আর চরম হতাশার একটা চিত্র। যখন একসাথে এত বিপুল সংখ্যক তরুণের জীবন সিস্টেমের ব্যর্থতার কারণে ক্ষতিগ্রস্ত হয়, তখন সেই ক্ষোভ যে কোনো ডিজিটাল আন্দোলনকে একটা গণবিস্ফোরণের রূপ দিতে পারে। আর ঠিক এটাই সিজিপির আন্দোলনে একটা খুব শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে। এখন আমাদের মনে হতে পারে এই ক্ষোভ কি শুধুই একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে? আন্তর্জাতিক সংস্থা ডেলয়েট গ্লোবালের সাম্প্রতিক এই জরিপটা কিন্তু বলছে সমস্যা আরও অনেক গভীরে। তাদের রিপোর্ট অনুযায়ী ভারতের জেনজি বা তরুণ প্রজন্ম বর্তমানে তীব্র আর্থিক চাপ, ভয়াবহ আবাসন সংকট এবং চরম বেকারত্বের মতো সমস্যাগুলোর ভেতর দিয়ে যাচ্ছে। সরকার জিডিপি গ্রোথ বা ইকোনমিক সাকসেসের কথা যতই বলুক না কেন, মাঠ পর্যায়ের বাস্তবতা যে আসলে কতটা নাজুক, ডেলয়েটের এই রিপোর্ট তার একটা বস্তুনিষ্ঠ প্রমাণ। সিজেপির এই আন্দোলন মূলত এই কঠিন বাস্তবতারই একটা ডিজিটাল প্রতিছবি। পরিস্থিতি আসলে কতটা দ্রুত বাঁক নিচ্ছে তার একটা বড় প্রমাণ হলো এই সংখ্যাটি 4 লাখ। মাত্র কয়েকদিনের ব্যবধানে গুগল ফর্মের মাধ্যমে 4 লাখেরও বেশি মানুষ আনুষ্ঠানিকভাবে সিজেপির সদস্য হতে রেজিস্ট্রেশন করেছেন। একবার চিন্তা করে দেখুন, সম্পূর্ণ নতুন এবং ব্যঙ্গাত্মক নামের একটা গ্রুপে এত দ্রুত এত বিপুল সংখ্যক মানুষ যুক্ত হচ্ছে। এটা খুব পরিষ্কারভাবে প্রমাণ করে যে এই আন্দোলনের শিকড় অনেক গভীরে। তরুণরা কেবল দূর থেকে দেখেই ক্ষান্ত হচ্ছেন না, তারা রীতিমতো সক্রিয়ভাবে এই প্রতিবাদী কাঠামোর অংশ হতে চাইছেন। তো এই যে লাখ লাখ মানুষ যুক্ত হচ্ছেন, এরা আসলে কারা? এই পরিসংখ্যানটা বিষয়টা একদম পানির মতো পরিষ্কার করে দেয়। লক্ষ্য করে দেখুন, রেজিস্টার্ড মেম্বারদের একটা বিশাল অংশ, মানে প্রায় 70%-এরই বয়স 19 থেকে 25 বছরের মধ্যে, আর বাকি 30% অন্যান্য বয়সের। এই ডেমোগ্রাফিক ডেটা সন্দেহাতীতভাবে প্রমাণ করে দিচ্ছে যে এটা পুরোপুরি একটা তারুণ্য নির্ভর বা জেনজি পরিচালিত আন্দোলন। এরাই এই ক্ষোভের প্রধান চালিকা শক্তি, আর এরাই এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে নিজেদের দাবিগুলো তুলে ধরছেন। সিজেপিতে মেম্বার হওয়ার জন্য তারা যে যোগ্যতাগুলো নির্ধারণ করেছে, সেগুলো দেখলে বুঝতে পারবেন তাদের প্রতিবাদের ভাষাটা কতটা তীক্ষ্ণ আর ব্যঙ্গাত্মক। প্রথমত, বেকার হতে হবে। দ্বিতীয়ত, অলস হতে হবে। তৃতীয়ত, সবসময় অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। আর সবশেষে, ক্ষোভ প্রকাশে একদম পারদর্শী হতে হবে। মানে বুঝতে পারছেন তো, এই শর্তগুলো মূলত বর্তমান আর্থসামাজিক অবস্থা আর শাসন ব্যবস্থার প্রতি একটা চরম উপহাস। তারা রাষ্ট্রীয় কাঠামোর ব্যর্থতাগুলোকে ঠিক আয়নার মতো করে পুরো সমাজের সামনে তুলে ধরছে। উত্তরপ্রদেশের লখনৌর ২৬ বছর বয়সী এক সিজেপি সদস্য সিদ্ধার্থ কাঞ্জিয়া এই তেলাপোকা নামটার পিছনের দারুণ একটা দর্শন তুলে ধরেছেন। তার মতে তেলাপোকা মূলত স্থিতিস্থাপকতা বা চরম সহনশীলতার প্রতীক।
বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত যে একটা পারমাণবিক বিস্ফোরণ হলেও তেলাপোকা ঠিকই টিকে থাকতে পারে। ঠিক তেমনি ভারতের তরুণরা এই তেলাপোকার মতোই রাষ্ট্রের সব ধরনের দমনপীড়ন আর চরম কঠিন পরিস্থিতি সহ্য করেও টিকে থাকার লড়াই করছে। একটা অপমানজনক শব্দকে তারা কিভাবে নিজেদের অদম্য সহনশীলতার প্রতীক বানিয়ে নিল ভাবা যায়। এটা সত্যি অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি। এখন এই ডিজিটাল অ্যাক্টিভিজমকে যদি আমরা একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনীতির একটা চমৎকার তুলনামূলক চিত্র আমাদের সামনে আসে। বাম দিকে আমরা দেখছি ভারতে সিজেপির এই ডিজিটাল আন্দোলন, আর ডান দিকে আমরা দেখছি প্রতিবেশী বাংলাদেশ এবং নেপালের চিত্র, যেখানে এই তরুণ প্রজন্মের নেতৃত্বে রাজপথে বিশাল সব অভ্যুত্থান ঘটে গেছে। তবে সিজেপির প্রতিষ্ঠাতা দীপক কিন্তু এখনই তাদের এই আন্দোলনকে বাংলাদেশ বা নেপালের রাজপথের আন্দোলনের সাথে মেলাতে নারাজ। তিনি খুব জোর দিয়েই বলেছেন যে তারা যাই করবেন তা পুরোপুরি সংবিধানের গণ্ডির ভেতরে থেকেই করবেন। আর এই তুলনা থেকেই আমাদের আজকের এই আলোচনার একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা উঠে আসে। ইতিহাস সাক্ষী দেয়, যখন যুব সমাজের দেওয়ালে পিঠ থেকে যায় তখন তারাই সব বাধা ভেঙে এগিয়ে আসে। ককরোচ জনতা পার্টি হয়তো আজ শুধুই একটা সোশ্যাল মিডিয়া গ্রুপ, কিন্তু কোটি কোটি তরুণের এই ডিজিটাল ক্ষোভ কি অনন্তকাল কেবল অনলাইনে আটকে থাকবে, নাকি ভবিষ্যতে এটা কোনো বাস্তব এবং বড় রাজনৈতিক আন্দোলনের ভিত্তিপ্রস্তর হয় রাজপথে নেমে আসবে? এই উত্তরের জন্যই হয়তো আমাদের সামনের দিনগুলোর দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে।